নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আয়োজিত বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানটি। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ডালের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা এবং ডাক্তারবাবুরা বলে থাকেন যে আমাদের খাদ্য তালিকায় অর্থাৎ ভাত খাবার বা রুটি খাওয়ার সময় ডাল যে প্রয়োজন হয় একজন সুস্থ মানুষের, তা 60 থেকে 70 গ্রাম ডাল খাওয়ার দরকার রয়েছে। আর এই ডাল গাছ একটি সিম্মি জাতীয় উদ্ভিদ। ডালের মধ্যে থাকে যে প্রয়োজনীয় প্রোটিন, তা আমাদের শরীর গঠনকে মজবুত করতে সাহায্য করে। এবং শুধু তাই নয়, ডাল চাষ করলে জমির উর্বরতা শক্তি অনেকটাই বেড়ে যায়। তা এই ডাল চাষ এখন খারিফ মৌসুম চলছে, যে এই ডাল চাষের কিভাবে চাষ করবেন, তার মাটি কেমন হবে, বা যারা ডাল চাষ অলরেডি শুরু করে দিয়েছেন তাদের পরিচর্যা কী করতে হবে, সেসব বিষয় নিয়ে তো আজকের আমাদের আলোচনা। খারিফ মুগ ও ভাদু কলাইয়ের বিজ্ঞানসম্মত পরিচর্যা, এ নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষজ্ঞ। আসুন পরিচয় করে দিই তাদের সাথে। আমার একেবারে ডান পাশে রয়েছেন মলয় মণ্ডল। নমস্কার মলয় বাবু। নমস্কার। নমস্কার। যুগ্ম কৃষি অধিকর্তা পি, ডায়মন্ড হারবার মহকুমা, দক্ষিণ 24 পরগনা। আর আমার বাঁ পাশেই রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান। নমস্কার মনিরুজ্জামান বাবু। উপকৃষি অধিকর্তা পি, মন্দিরবাজার ব্লক, দক্ষিণ 24 পরগনা। আর দর্শক বন্ধুরা, আপনারা রয়েছেন আমাদের সঙ্গে। আজকের আলোচনা সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে সরাসরি আপনারা ফোন করুন। ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে, তবু আমি আবার এই নাম্বারটি বলে দিই, 03322250159। এই নাম্বারে ফোন করবেন। আর যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন, টিভির ভলিউমটা মিউট করে দেবেন। তাহলে আমি চলে আসি সরাসরি আলোচনায়। আমি প্রথমে যেমন আপনার কাছে জেনে নিই যে পশ্চিমবঙ্গের ডাল চাষের চিত্রটা কেমন, বা এর গুরুত্বটা কতটা, একটু যদি একটু সংক্ষেপে বলেন। আমরা জানি যে ডাল থেকে সবচেয়ে বেশি উদ্ভিজ্জ প্রোটিন পাওয়া যায়, এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রাত্যহিক প্রায় 35 গ্রাম প্রোটিনের দরকার। সেই হিসেব করলে যে দেখা যায় যে আমাদের রাজ্যের যা জনসংখ্যা, সেই হিসেবে যতটা প্রোটিন দরকার সেই পরিমাণে কিন্তু আমাদের রাজ্যে ডাল উৎপাদন হয় না। প্রায় 12 লক্ষ মেট্রিক টন ডালের দরকার। সেই হিসাব করে দেখা যায় আমাদের রাজ্যে শুধুমাত্র 2 লক্ষ মেট্রিক টন ডাল উৎপাদন, অনেকটাই ঘাটতি রয়েছে, অনেকটাই ঘাটতি থেকে যাচ্ছে। সেদিক দিয়ে দেখতে গেলে যদি 35 গ্রাম প্রোটিনের দরকার হয়ে থাকে, তো তার মধ্যে আমি যদি ডালের মাধ্যমে 18 থেকে 25% পর্যন্ত প্রোটিন পেয়ে থাকি। এবং ডাল শস্যে আবার এমন কিছু জিনিস, অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলো তন্ডুল জাতীয় শস্যে পাওয়া যায় না, যার জন্যে এই ডাল শস্য বা ডালের মধ্যে যে প্রোটিন থাকে সেটা শরীর গঠনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার সাথে সাথে 100 গ্রাম ডালে দেখা যাচ্ছে প্রায় 347 ক্যালোরি শক্তি পাওয়া যায়, যেটা আমাদের শরীর গঠনের কাজে লাগে। তার সাথে 1.4% কার্বোহাইড্রেট, কিছু কিছু মাইক্রোনিউট্রিয়েন্টসও থাকে। তার সাথে সাথে ডাল যেহেতু সিম্বু জাতীয় উদ্ভিদ হয়, যার জন্য নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে এবং মাটির উর্বরতা শক্তিও বাড়ে এবং মাটির ক্ষয়ও রোধ করে থাকে। তার জন্য আমার ডাল চাষের গুরুত্ব কিন্তু অপরিসীম। মলয়বাবু, আপনার কাছে জেনে নেব, ডাল চাষ করতে গেলে প্রথমে মাটি তৈরির একটা ব্যাপার থাকে। কোন মাটিতে ডাল চাষ সব থেকে উপযোগী, এবং তারপরে আমরা আসবো জাতের প্রসঙ্গ। আগে তো মাটিটা জেনে নিই, কোন মাটিতে ভালো ডাল চাষ করা সম্ভব। ডাল চাষ জল দাঁড়ায় না, দোআঁশ মাটিতে ভালো হয়, এবং বেলে দোআঁশ মাটিতেও ডাল চাষ করা যায়। কিছুটা নোনা সহনশীল জাত, তবে খুব বেশি নোনা যদি হয় মাটি, তাহলে কিন্তু সেখানে ডাল চাষ করা যাবে না। মাঝারি জমিতে কিন্তু আমরা ডাল চাষটা করতে পারি, অর্থাৎ একটু উঁচু মাঝারি জমি যেখানে জল দাঁড়ায় না, যেখানে জল দাঁড়ায় না। বেশ, এইবারে ডালের যে জাত আছে, কি কি জাত আছে যদি একটু খুলে বলেন। এখন এখানে ডালের মধ্যে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে কলাই এবং হচ্ছে আমাদের ভাদুই কলাই এবং মুগ। এখন ভাদুই কলাইয়ের ক্ষেত্রে কালিন্দী, সারদা, গৌতম, আর হচ্ছে বসন্ত বাহার, উত্তরা, এগুলো হচ্ছে খুব ভালো জাত, এবং এর ফলনও খুব ভালো। এবং এটা ওই 70-80 থেকে প্রায় 90 দিনের সময় নেয় এরা। তো এই সময়ের মধ্যে এরা কিন্তু খুব ভালো ফলন দেয়। এই জাতগুলো আমরা ব্যবহার করতে পারি বা পছন্দ করতে পারি। এগুলো আমি ভাদুই কলাইয়ের কথা বললাম। এরপরে যদি আমি মুগের দিকে যাই, তাহলে মুগের ক্ষেত্রে হচ্ছে সোনালী জাতটা খুবই ভালো। এছাড়া হচ্ছে পান্না, সম্রাট এবং বাসন্তী, এই জাতটা এই জাতগুলো খুবই ভালো। বিশেষ করে সম্রাট এবং বাসন্তী, এটা কিন্তু হচ্ছে আমাদের যে হলুদ কুটে রোগ যেটা হয় সেই রোগের কিন্তু সহনশীল, এবং এরা ওই যে সুটি যে পাকার বিষয়টা থাকে, এরা অনেকটা একসঙ্গে পাকে, ফলে আমাদের কি হয়, ফসলটা তুলতে সুবিধা হয়। তাই এই যে জাত ছাড়াও আরও
কিছু নতুন জাত পন্থ মুগ এরকম জাতও আছে, তা সেই জাতগুলোও কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা, এই ভাদুই কলাই বলছেন কেন? যেহেতু ভাদ্র মাসে চাষ করা হয়ে থাকে বলে কি ভাদুই কলাই নাম হয়েছে? হ্যাঁ, যে এটা সাধারণত ভাদ্র মাসে আমরা চাষ করি এবং সেই হিসেবেই কিন্তু এই কলাইটার নাম এসছে ভাদুই কলাই। বেশ, যেমন একটু বলুন, আমরা তো আপনারাও বলে থাকেন যে চাষি বন্ধুরাও নিশ্চয়ই জানেন যে প্রত্যেকটা বীজ শোধন মানে যখন লাগানোর আগে শোধন করার ব্যাপারটা থেকে যায়। এক্ষেত্রে এই যে ভাদুই কলাই বা মুগ চাষ করার আগে বীজটা কিভাবে শোধন করবেন যদি একটু বলে দেন। বীজ শোধন হচ্ছে কি অনেকটা টিকাকরণের মতো। টিকাকরণ করলে যেমন আমরা বিভিন্ন রকম রোগ প্রতিরোধকে প্রতিহত করতে পারি, তেমনি বীজ শোধন যদি করা হয় তাহলে কিন্তু বীজবাহিত রোগগুলো থেকে আমরা প্রথমেই প্রতিহত করে নিতে পারি। এই বীজ শোধন করতে গেলে কিন্তু একদম স্বল্প পরিমাণে খরচে কিন্তু করা যেতে পারে। তার জন্য আমরা যেটা করি বা বলি যে কার্বেন্ডাজিম 2 গ্রাম পার কেজি বীজে যদি মিশিয়ে প্রথমেই বীজ শোধন করে যদি বীজটাকে লাগানো হয় তাহলে কিন্তু প্রায় 20 থেকে 25% কিন্তু রোগ প্রতিরোধ আমরা প্রথম স্টেজেই কিন্তু কন্ট্রোল করে রাখতে পারবো। এর জন্য এটা বীজ শোধনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমরা কৃষকদেরকে বলবো। এছাড়া অন্যরকমভাবেও করা যেতে পারে, কিন্তু প্রিলিমিনারি স্টেজে যদি এটা করা যায় তাহলে মনে হয় বেশি ভালো। বেশ, মলয়বাবু, এই যে রাইজোবিয়াম কালচারের কথা বলা হয়, এই রাইজোবিয়াম কালচারটা কি মুগের ক্ষেত্রে বা ভাদুই কলাইয়ের ক্ষেত্রে কিভাবে এই রাইজোবিয়াম কালচারটা করবেন চাষি বন্ধুরা যদি একটু খুলে বলেন। এখন মুগ এবং কলাইয়ের যদি আমরা ভালো ফলন পেতে চাই তাহলে কিন্তু আমাকে রাইজোবিয়াম জীবাণুটা দিতে হবে। রাইজোবিয়াম জীবাণুটা যদি আমরা না দিই তাহলে কিন্তু আমাদের ফলনটা অনেকটা কমে যাবে। এখন ঘটনাটা হচ্ছে যেটা যে আমরা রাইজোবিয়াম জীবাণুটা কিভাবে ব্যবহার করব। এখন এখানে আমরা যে বীজটা ব্যবহার করব সেই বীজটা কিন্তু প্রথমে 15 থেকে 20 মিনিট কিন্তু আমাকে একটু ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা জলটা ফেলে দিলাম। জলটা ফেলে দেওয়ার পরে আরেকটা পাত্রে আমরা 1 লিটার জল নেব এবং সেখানে আমরা 100 থেকে 150 গ্রাম চিটে গুড় নেব। চিটে গুড় নেওয়ার পরে সেটাকে প্রায় আধ ঘন্টা আমরা ফুটিয়ে নেব এবং আধ ঘন্টা ফুটিয়ে নেওয়ার পরে সেটাকে ঠান্ডা করে নেব এবং ঠান্ডা করে নেওয়ার পরে আমরা কিন্তু যে রাইজোবিয়াম কালচার বা রাইজোবিয়াম জীবাণু যেটা নেব সে 300 থেকে 400 গ্রাম আমরা নেব। নেওয়ার পরে কিন্তু এই যে চিটে গুড় মেশানো ঠান্ডা জল সেটাতে কিন্তু ওই 300 থেকে 400 গ্রাম রাইজোবিয়াম জীবাণু কিন্তু ভালো করে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পরে এটা দিয়ে আমরা প্রায় 1 একর জমিতে যে পরিমাণ বীজ লাগে, ধরুন 10 থেকে 12 কেজি বীজ লাগে প্রায়, তাই 1 একর জমিতে যে পরিমাণ বীজ লাগে 10 থেকে 12 কেজি যে বীজ, সেই বীজের সঙ্গে কিন্তু এই যে মিশ্রণটা ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমরা একটা ছাওয়াতে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে সেটা তারপরে আমরা জমিতে এটা ব্যবহার করব। বেশ, আচ্ছা জামানবাবু, এই যে বীজটা শোধন করা তো হলো, কিন্তু বীজ বপনের সময় কোনো সার প্রয়োগ করতে হয় বা কি সার প্রয়োগ করবেন চাষি বন্ধুরা? বীজ বপনের সময় আমাদের রাজ্যে বিশেষ করে ডাল শস্যটা অনেকটা অবহেলিত হিসাবেই চাষিরা চাষ করে থাকে। সেদিক দিয়ে দেখতে গেলে যদি আমরা ডাল শস্যটাকে যদি কোনো রকম প্রথমেই কোনো সার দিয়ে চাষ করে দেখি, পরে কোনো রকম সার দেওয়ার দরকার হয় না। সেক্ষেত্রে আমরা বলি যে বিশেষ করে সুপার ফসফেট অবশ্যই জমিতে প্রয়োগ করার জন্য বলা হয় জমি তৈরি করার সময়, যাতে ডাল শস্যে অনেকটা পরিমাণে এর ঘাটতিটা পূরণ হয়, ক্যালসিয়াম। আর তার সাথে সাথে জমি যখন আমরা তৈরি করে নেব, জমিটা ঝুরঝুরে করে ক্রসভাবে নাঙল দিয়ে ভালো করে মাটি ঝুরঝুরে করে নেব। এবং যদি জমিতে সেই সময় জো থাকে তাহলে তো খুবই ভালো, যদি জো না থাকে হালকা একটা সেচ দিয়ে কিন্তু আমরা বীজটা ফেলতে পারি যাতে সহজেই জার্মিনেশনটা হয়। এবং মাঝখানে এটা দেখা যায় অনেক সময় যে ড্রাই স্পেল তৈরি হয়ে যায়, সেরকম যদি কিছু হয় তা হালকা হাতে ছিটে বুনিয়ে সেচ দিলেও তাড়াতাড়ি জার্মিনেশনটা হবে। আচ্ছা মলয়বাবু, এই যে মুগ বা ভাদুই কলাইয়ের পরিচর্যা কী করবো? ধরুন গাছ একটু বাড়লো, তার সেক্ষেত্রে কী ধরনের পরিচর্যা করতে হবে করবেন চাষি বন্ধুরা? এখন মুগ বা ভাদুই কলাই আমরা দেখেছি প্রায় 80 থেকে 90 দিনের ফসল এবং এটাতে আমরা সাধারণত ছিটিয়ে বুনি, কিন্তু আমরা যদি এটাকে লাইনে সারিতে বুনতে পারি প্রায় ওই 20 সেন্টিমিটার 15 থেকে 20 সেন্টিমিটার অন্তর অন্তর দূরত্বে যদি আমরা সারিতে বুনতে পারি তাহলে কিন্তু আমাদের পরিচর্যার ক্ষেত্রে সুবিধে হয়, আলো বাতাস ভালো পায়, আগাছা কমে যায় এবং রোগ পোকার আক্রমণটা অনেকটা কমে যায়। এখন ফার্স্ট পরিচর্যা যেটা আমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে যে আমাদের 15 থেকে 20 দিন পর, মানে বীজ লাগানোর 15 থেকে 20 দিন পর আমাকে একটা নিড়ানি দিতে হবে এবং নিড়ানি দেওয়ার পরে আমরা সার প্রয়োগ করে, যদি আমরা পরবর্তীতে একটু সার প্রয়োগ করি তাহলে সেই সার প্রয়োগ করে কিন্তু তারপরে একটা হালকা যদি আমরা সেচ দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার গাছটা অনেকটা ভালো হবে, ফলনটা বেশি পাবো।
এবং এখানে আরেকটা জিনিস বলার যে আমরা যে গাছের সংখ্যাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ছিটিয়ে বোনার ক্ষেত্রে দেখি যে প্রচুর পরিমাণে এক জায়গাতে গাছটা হয়ে যায়। এখানে কিন্তু আমাকে প্রায় 1 স্কোয়ার মিটারে 50 থেকে 55টা কিন্তু গাছ আমাকে রাখতে হবে। বাকি যে গাছগুলো সেটা আমার ভালো গাছ হলেও সেটাকে কিন্তু আমাকে নিড়ানি দিয়ে সেটাকে তুলে ফেলে আমাকে একটু পাতলা করে দিতে হবে। এবং এই পাতলা করে দিয়ে তারপরে কিন্তু যদি আমরা কোনো সার না দিই, যদি আমরা দেখা যাচ্ছে যে আমার সেরকম সময় হলো না বা আমরা দিতে পারলাম না, তখন কিন্তু আমরা কিন্তু যদি ডিএপি স্প্রে করে দিই তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু অনেকটা ভালো হবে এবং তার বৃদ্ধিটা অনেকটা ভালো হবে। আচ্ছা, ডিএপি যখন স্প্রে করবেন তখন কখন করবেন? সেটা সকালের দিকে না বিকেলের দিকে? না, এটা ডিএপিটা আমরা সাধারণত বলি যে বিকেলের দিকে স্প্রে করতে। এবং ডিএপিটা স্প্রে করার ক্ষেত্রে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে আমাকে আগের দিন কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে তারপরের দিনে সকালের দিকে আমরা ওটাকে ছেঁকে নিলাম বা বিকেলের দিকে ওটাকে আমরা ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়ার পরে কিন্তু ওটা আমরা স্প্রে করব। এবং এক্ষেত্রে মাত্রাটা হচ্ছে যে আমরা 15 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু এটা স্প্রে করব। এবং সেটা যদি আমরা স্প্রে করি, এবং আরেকটা জিনিস আছে যে পরিচর্যার ক্ষেত্রে, যেটা হচ্ছে অনুখাদ্য। এবং অনুখাদ্য হচ্ছে জিঙ্ক, বোরন, মলিবডেনাম। বিশেষ করে আমি বলবো যে হচ্ছে বোরনের কথা। এবং বোরনটা যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার ফলনটা অনেকটাই বৃদ্ধি পাবে। এবং জিঙ্কের ক্ষেত্রে আমরা যেটা বলি যে চিলেটেড জিঙ্ক, সেটা হচ্ছে 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা স্প্রে করুন 3 সপ্তাহ পরে। তারপর 4 সপ্তাহ পরে আপনারা স্প্রে করুন বোরন, যেটা হচ্ছে ডাইসোডিয়াম অক্টাবোরেট, সেটা হচ্ছে 1.5 গ্রাম প্রতি লিটার জলে, এই মাত্রাতে আপনারা স্প্রে করবেন। আর একটা হচ্ছে মলিবডেনামও আপনারা 0.5 গ্রাম প্রতি লিটার জল, সেটাও আপনারা তার 1 সপ্তাহ পরে আপনারা যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার গাছের বৃদ্ধিটাও ভালো হবে। এই প্রসঙ্গে একটু জানতে ইচ্ছা করছে, এই যে জিঙ্ক বা মলিবডেনাম যখন স্প্রে করার কথা বলছেন, সেটা কখন, মানে ছুটি ধরার আগে না ছুটি ধরার সময় প্রয়োগ করবেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের যাবতীয় স্প্রে যেটা আমাদের করতে হবে সেটা কিন্তু আমাদের ফুল আসার আগে করতে হবে। ফুল আসার সময় বা ফুল আসার পরে কিন্তু আমরা সাধারণত স্প্রেটাকে একটু অ্যাভয়েড করব। এবং আমাদের যে সাধারণত হচ্ছে মুগ বা কলাই কিন্তু অত্যধিক জল সহ্য করতে পারে না। আমাদের একটা বিশাল ক্ষতি হয় যখন ফুল চলে আসে, তখন আমাদের বৃষ্টিপাত যদি হয়ে যায় আমরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হন আমাদের চাষিরা। কিন্তু আমরাও চেষ্টা করব যাতে ফুল আসার আগে যদি আমার জমিটাতে যদি কোনো সেচের অভাব দেখে বা ময়েশ্চার কম থাকে, তাহলে কিন্তু আমাকে সেচটা দিতে হবে ফুল আসার আগে, অর্থাৎ জমি অনুযায়ী সেচ করতে হবে, তাই তো? যেমন এবারে বলুন যে এই মুগ চাষ করতে গেলে সব ফসলেই তো কিছু না কিছু রোগ পোকার আক্রমণ দেখা দেয়। সেক্ষেত্রে মুগের ক্ষেত্রে বা ভাদু কলাইয়ের ক্ষেত্রে কি ধরনের রোগের আক্রমণ বা পোকার আক্রমণ হচ্ছে যদি একটু বলেন? পোকার আক্রমণ মূলত প্রথমত অনেক রকমের হতে পারে, তা বিশেষ করে 2-3টে জিনিস। একটা যেমন আছে, যেমন হলদে কোটে যেটা আছে, কোটে রোগ বা যেটা ভেক্টর বর্ন ডিজিজ হিসাবেই ওটাকে বহন করে নিয়ে আসে। সেই পোকাটা সবার প্রথম, বিশেষ করে যখন 60 দিন বয়স হয়ে যায় মুগের বা কলাইয়ের, 60 দিনের পর থেকে কিন্তু গাছটা যখন পুরো ফুল ম্যাচিওর অবস্থায় বা ফ্লাওয়ারিং স্টেজের পরের স্টেজে শুটি ফরমেশনে চলে আসে, তখন এই পোকাটা গিয়ে সরাসরি পাতাতে গিয়ে অ্যাটাক করে, পাতাটাকে পুরো আস্তে আস্তে করে পাতার রসটাকে শাক করতে থাকে। যার ফলে পাতার রসে যখনই ওটা শাক করতে থাকে তখন পাতার ক্লোরোফিলটা কমে যেতে থাকে, গাছের খাদ্য তৈরি বন্ধ হয়ে যায়, গাছটা বা পাতাটা আস্তে আস্তে কুঁকড়ে যায়। যার ফলে গাছটা ঝিমিয়ে যায়, ওভারঅল প্রোডাকশানে গিয়ে ওটা হ্যাম্পার করে। সেক্ষেত্রে আমরা বলি যে প্রথম স্টেজে যদি দেখা যায় যে 1 বর্গমিটারে যদি 1টা বা 2টো দেখা যায়, তাহলে আপনারা হাতে তুলে ওটাকে কন্ট্রোল করুন বা দূরে সরিয়ে পুড়ে দিন। যদি দেখা যায় এটা বেশি হচ্ছে, 2 থেকে 3-এর বেশি, তাহলে বলবো কেমিক্যালে, তখন সেক্ষেত্রে অ্যাসিপেট জাতীয় কোনো ওষুধ স্প্রে করলে, বিশেষ করে বিকালের পরে বা সূর্য অস্ত যাচ্ছে সেরকম সময়ে স্প্রে করলে, এবং প্রথম স্প্রেতে যদি না হয় দ্বিতীয়বার স্প্রে করলে এটা প্রায় 90% দমনে চলে আসে। আচ্ছা, অনেক সময় এই মুগের পাতায় বা ভাদু কলাইয়ের পাতায় দেখা যায় যে পাতাগুলো আছে ঠিক, কিন্তু ফুটো ফুটো হয়ে দাগ হয়ে যাচ্ছে। এটা কেন? এটা ওই পোকারই মানে যেখান থেকে ওরা গ্রিনারি পার্টটা পাচ্ছে সেই জায়গাগুলো থেকে শাক করছে। বেশ, মলাবাবু, এইবারে আসি রোগের কথায়। মূলত মুগ বা ভাদু কলায় কী ধরনের রোগের আক্রমণ হয় ও তার বা হলেই বা চাষি বন্ধুরা কীভাবে তার প্রতিকার করবেন? এখন মুগ এবং ভাদুই কলাতে চারা অবস্থাতে একটা গোড়া পচার একটা রোগ দেখা যায়। আর হচ্ছে দেখা যাচ্ছে যে বাদামি দাগ কিছু পরিলক্ষিত হয়। আর হচ্ছে পাউডারি মিলডিউ কিছুটা আসে, সাদা গুঁড়ো গুঁড়ো মতো একটা জিনিস দেখা যায়। তা এইগুলো সাধারণত দেখা যায়। তবে রোগের আক্রমণটা সাধারণত
মুগ বা কলাইয়ের ক্ষেত্রে অতটা বেশি এফেক্ট করে না যতটা পোকাটা করে। তবুও যদি আমরা দেখি যে এই যে রোগগুলো আসছে তাহলে কিন্তু এগুলো সহজেই দমন করা যায়, এবং সারের ব্যবস্থাটা যদি সুষম মাত্রায় থাকে তাহলে তো রোগের পরিমাণটা অনেকটা কমেও যায়। বা যদিও পরে আমাদের এইসব রোগগুলো আসে তখন কিন্তু আমরা আমাদের যে সাধারণ যে ওষুধটা যেটা আমরা ব্যবহার করি, যে কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেবের যে ওষুধটা বা হচ্ছে ম্যাঙ্কোজেব প্লাস মেটালাক্সিলের যে ওষুধটা, ম্যাঙ্কোজেব প্লাস মেটালাক্সিল এটা হচ্ছে 2.5 গ্রাম প্রতি লিটার, এই মাত্রাতে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু রোগের আক্রমণটা অনেকটাই কমে যায়। এছাড়া আমাদের কম দামি ওষুধের মধ্যে যেটা হচ্ছে যে ম্যাঙ্কোজেব প্লাস কার্বেন্ডাজিম, এটাও যদি আমরা 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করি তাহলে কিন্তু মুগের রোগ কিন্তু কমে যায়। আচ্ছা, নিম জাতীয় কোনো ওষুধ দিলে কি পোকা বা রোগের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায় না? হ্যাঁ, নিম জাতীয় আমাদের এটা হচ্ছে যে জৈব কীটনাশক, এটা খুবই ভালো জিনিস, ভালো কোশ্চেনই করেছেন। কারণ জৈব কীটনাশক আমরা সবসময় চাইবো যে জৈব কীটনাশক ব্যবহার করে আমাদের প্রাকৃতিক উপায়ে শত্রু এবং বন্ধু পোকা যেরকম আমাদের আছে, আমাদের সেই বন্ধু পোকাগুলো যেমন ন্যাচারালভাবে আমাদেরকে সেই পোকাগুলোকে দমন করতে সাহায্য করে, সেরকম আমাদের জৈব কীটনাশক যে নিম জাতীয় ওষুধ সেটাও কিন্তু আমাদের যে লেদা পোকা আছে সেই লেদা পোকাকে অনেকাংশেই কিন্তু দমন করতে পারে। আমি বলবো না যে একদম পুরোপুরি কন্ট্রোল করে দেয়, কিন্তু অনেকাংশেই কিন্তু প্রথম মাত্রাতেই একদম যদি আমরা আর্লি ডিটেকশন করি, আমাদের প্রথম অবস্থাতেই যদি আমরা ধরতে পারি যে আমাদের লেদা পোকা আসার চান্স আছে এবং তখন যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই নিম জাতীয় ওষুধ কিন্তু। আচ্ছা, আর একটা আপনার কাছে খুব জানতে ইচ্ছা করছে, ধরুন মাঠে ছড়িয়েই যারা চিঠি বুনেছেন, গাছ হয়তো হয়েছে কিন্তু মাঝে মাঝে গাছ বসে গেছে বা শুকনো হয়ে গেছে, এটা কোনো রোগের আক্রমণ? মাঝে মাঝে যেটা এই যে মাঝে মাঝে বসে যাওয়াটা, এটা কিন্তু একটা জিনিস হয় যে ওয়েদারটা যদি আমার খারাপ থাকে বা হঠাৎ করে যদি আমাদের বৃষ্টি চলে আসে, জল বসে গেলে তখন কিন্তু এইটা সাধারণত আসে। এইটাতে ক্ষেত্রে তখন আমরা বলি যে যদি আমাদের যে ছত্রাকনাশক, যে কোনো একটা ছত্রাকনাশক যদি আমরা ব্যবহার করতে পারি তখন এই ছত্রাকনাশক যে জল যে বসে যাওয়ার পরে যে আসে রোগগুলো, সেই রোগগুলো যে আমরা কিন্তু সহজে দমন করতে পারবো ছত্রাকনাশক। বেশ, যেমনবাবু ধরুন ফল যে পুষ্ট হয়েছে, এবারে চাষি বন্ধুরা সেই ফসলকে তুলে নেবেন, সেটা চাষি বন্ধুরা কি করে বুঝবেন বা কি করে ফসল তোলার সময়টা কখন যদি একটু বলেন? সাধারণত পালস জাতীয় তো 70 থেকে 80 দিনের মধ্যে ফসল আমরা সাধারণত ধরে থাকি যে 65 দিনের পর থেকে প্রায় ফলটা ম্যাচিউরের দিকে চলে যায়। বিশেষ করে যদি আমি কলাই দেখি তাহলে দেখা যাচ্ছে কলাইয়ের পিছন দিকে হালকা কালো হতে থাকে এবং একটা হালকা শিরার মতো দাগ দেখা যায় এবং অনেক সময় দেখা যায় একটা হলুদ হতে আস্তে আস্তে কালোতে কনভার্ট হয়ে যায়। তখন আমরা ধরে নেব যে কলাইটা ম্যাচিউর হয়ে গিয়েছে এবং ম্যাচিউরে ধরে নিতে হবে যে 60 থেকে 70% যখন আমার ম্যাচিউর হয়ে যাবে তখন কিন্তু আমরা ফার্স্ট পিকিং করে তুলে নেব। এটা দেখেই আমরা কিন্তু কৃষকদেরকে বুঝে নিতে হবে। এরপরে দেরি করলে হয় কি ভিতরের দানাগুলো ফেটে যায় এবং অনেক সময় এগুলো কিন্তু অন্যদিকে হয়ে যায়, যার জন্য 65 দিন পর থেকে আমি ধরে নিতে পারি যে এটা ম্যাচিউরের দিকে যাচ্ছে। বেশ, আচ্ছা মলয়বাবু, এইবার আপনি বলুন যে ধরুন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা যে তড়কার কড়াই বা কলাই খাচ্ছি ওটা কি ভাদু কলাই বা দুরকম হয়, একটা কালো রঙের হয় একটা সবুজ রঙের হয়, এটা কি মুগ কলাই না ভাদু কলাই, কি ওটা? না, এটা হচ্ছে কলাই। আমরা যেটা বলি যে কলাই এবং মুগ, আমরা যেটা চৈত্র মাসে আমাদের দক্ষিণ 24 পরগনায় যেটা চাষ হয় সেটা সাধারণত চৈত্র মাসে হয় এবং সেটাকে আমরা চৈত্র মুগ বলি। এটা হচ্ছে মুগ ডাল, আমরা যেটা ডাল হিসেবে খাই। আর একটা যেটা আমরা তড়কা হিসেবে খাই যেটা আমাদের বাংলাতে আর কি, সেটা কিন্তু এটা কলাই এবং সেটা এই যেমন ভাদ্র মাসে হয়। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা তো সেরকম ধান চাষটা হয় তো ম্যাক্সিমাম, এবং এখানে প্রচলিত একটা প্রথা আছে যে আলের উপরে আমরা সাধারণত ভাদ্র মাসে যেটা কলাইটা চাষ করি এবং এই কলাইটা থেকে কিন্তু আমরা বড়ি তৈরি করি, যেটা আমাদের। আচ্ছা, আর একটা কলাই আছে যেটা বিড়ির কলাই বলে, সেটা কি এই ভাদুই কলাই? ভাদুই কলাই, এবং এটা কিন্তু জাতের উপর নির্ভর করে। বিভিন্ন রকমের জাত আছে তো, এবং সেই জাত এক একটা জাতের এক এক রকমের ক্যারেক্টার আছে। যেমন আমাদের সোনামুগের অনেক রকম জাত আছে, কিন্তু সোনামুগের টেস্টটা একটা অন্যরকম, যেটা আমাদের পুরাতন জাত যারা রান্না করেন তাই বলতে পারেন সোনামুগের কতটা ভালো, কতটা টেস্টি আছে।
আচ্ছা, এবার আর একটা জিনিস আপনার কাছে জেনে নিই। ধরুন যে এই যে মাসকলাই, পূজা অর্চনায় খুবই ব্যবহার করা হয় মাসকলাই, এই মাসকলাই কি ভাদু কলাইয়ের পর্যায়ে পড়ছে? একদম একদম, মাসকলাইটাও ভাদুই কলাইয়ের পড়ছে। এবং যেহেতু এটা ভাদ্র মাসে চাষ করা হয়, মানে ভাদ্র মাসে চাষ করা হয়, যে আমাদের কিছু কিছু জমি আছে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এরকম অঞ্চলে যেখানে ধান চাষ হয় না। এবার ধান চাষ যেহেতু হয় না, বৃষ্টিটাও কিছু হয়, তা সেই যেহেতু ধান চাষের বিকল্প হিসেবে তখন আমরা এই কলাই চাষ করে থাকি। এবং সেই যে কলাইটা, সেটাই আপনি যেটা বললেন সেটা সেই কলাই হয়, এবং সেটা এই ভাদ্র মাসেই হয়। আচ্ছা, মাসকলাইয়ের কথা যখন এলো, এই মাসকলাই কি মানে শুধু সবুজ রঙে না কালো রঙে? যখন পূজা অর্চনা হয় তো সে তো দুরকম, কালো বা সবুজ দুটোই দেখা যায় না। এইটা এই যে কালো এবং সবুজ, এটা কিন্তু জাতের উপর নির্ভর। হ্যাঁ, যেটা বললেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে অনেক রকমের যে জাত আছে, সেই জাতগুলো আমি যেগুলো বললাম সেগুলো বিশেষ করে এগুলো হচ্ছে পন্থ মুগ, যেগুলো বা এখান থেকেও কিছু বেশি জাত বেরিয়েছে। তা সেই জাতগুলো হচ্ছে সেই জাতের উপরে এই রংটা নির্ভর করে আর কি। বেশ, জামালবাবু একটু বলুন যে এখন তো আমাদের চারিদিকে বন্যা পরিস্থিতি, মানে বিভিন্ন যা হাওড়া, হুগলি, নদিয়াতে, তো এখনও যেসব পুরুলিয়া, বাঁকুড়া কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা যে সমস্ত উঁচু জায়গা রয়েছে, সেখানে কি এই ভাদু কলাই চাষ করার আরও সময়ের বা সুযোগ রয়েছে? হ্যাঁ, এখনও অবশ্যই সময় আছে, কিন্তু আরেকটু আগে হলে তো খুবই ভালো হতো। কিন্তু যেহেতু এখনও কিছু কিছু জায়গায় বন্যা পরিস্থিতি দেখা যাচ্ছে বা কিছু জায়গায় জল দাঁড়িয়ে আছে, বিশেষ করে কলাই বা ডাল জাতীয় যে কোনো শস্য সবসময় উঁচু এবং জল নিকাশি ব্যবস্থাযুক্ত যে করতে হবে। কোথাও যদি কোনো রকমভাবে জলের নিকাশি ব্যবস্থা না থাকে, সেখানে যদি করা হয় তাহলে কিন্তু গাছকে আমরা বাঁচাতে পারবো না। কিছুদিন পরে গাছের পাতা হলুদ হতে থাকবে, বৃদ্ধি ব্যাহত হবে, আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়বে। সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে স্বল্পমেয়াদী যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে, বিশেষ করে আপনি 70 থেকে 80 দিন থেকে আরও একটু, যেটা 55 থেকে 65 দিনের মধ্যে যে ভ্যারাইটিগুলো আছে বা রিসার্চ সেন্টার থেকে যেগুলো বেরিয়েছে, সেই ভ্যারাইটিগুলো যদি চাষ করা যায় তাহলে কিন্তু স্বল্প টাইমের মধ্যে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে বা চাষিরা একটা অতিরিক্ত ফসল হিসেবে ঘরে তুলতে পারবে। আচ্ছা, আপনি তো একটা ব্লক স্তরে রয়েছেন আধিকারিক হিসাবে, তা সেক্ষেত্রে এই ভাদু কলাই আপনাদের ব্লক থেকে কি কোনোভাবে চাষি বন্ধুদের দেওয়া হয়? হ্যাঁ, সরকারিভাবে বিভিন্ন রকম স্কিমে কিন্তু এটা অবশ্যই দেওয়া হয়। বিশেষ করে এটা রবি সিজনে তো খুবই বেশি দেওয়া হয়, প্রাক রবি সিজনে সব থেকে বেশি দেওয়া হয়। এবং খারিফ কলাই বিশেষ করে কিছু কিছু ব্লক আছে যেগুলো তো এই ধরনের সুযোগ সুবিধা আছে, বা যেখানে বিশেষ করে আমন ধানের চাষ হয় না বা করতে চায় না বিভিন্ন কারণে, সেই জায়গাগুলোতে শর্ট ডিউরেশন ভ্যারাইটি হিসাবে কৃষকদেরকে আমরা এই ধরনের কলাই দিয়ে তাদেরকে আরও বেশি করে একটা এক্সট্রা ইনকামের পথ সরকার খুলে দিচ্ছে। বেশ। আচ্ছা মলয়বাবু, অধিক ফসলের জন্য যেহেতু চাষি বন্ধুরা সবসময় চায় যে তাদের লাভের অঙ্কটা অনেকটাই বেশি হোক, সেক্ষেত্রে এই যারা মুগ বা ভাদু কলাই চাষ করবেন অধিক ফলনের জন্য তারা কি করবেন, কোন ব্যবস্থা নেবেন? এখন কলাই চাষের জন্য প্রথমেই কিন্তু আমাকে ঠিক করতে হবে যে আমি কোন জাতের চাষ করব, এবং এই জাতটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কিছু কিছু জাত আছে যেগুলো রোগ পোকা সহনশীল আছে, আবার কিছু কিছু জাত আছে যেগুলোর সুটিগুলো একসঙ্গে পাকে। কারণ আমাদের যে পিকিং যেটা, সেই পিকিংটা আমরা যত কম সময়ে করতে পারবো তত আমাদের লেবার কস্টটা কম লাগবে। তার মানে একসঙ্গে পাকলে সেটাই তো সেই জাতটাই চাষ করার লাভজনক। সেটা কি জাতের? সেটা হচ্ছে যেমন হচ্ছে এই যে সম্রাট আছে, বাসন্তী আছে, এই জাতগুলো কিন্তু মোটামুটি একসঙ্গে পাকে। এটাতে আপনি দুটো পিকিংয়ের মধ্যেই কিন্তু আপনি পুরো ফসলটা কিন্তু আপনি আনতে পারবেন। আচ্ছা, এইটা কি মাটির গুণগত মান অনুযায়ী কি জাত নির্ভর করবে তাদের পক্ষে? চাষি বন্ধুরা কি করবেন? এটা সাধারণত কি হয় না, মাটির গুণগত মানের জন্য হয় না, এটা হচ্ছে ডিউরেশনের জন্য হয়। যেমন কিছু কিছু গাছ আছে আপনার হচ্ছে 80 দিনের আছে, কিছু কিছু গাছ আছে যেমন হচ্ছে 100 দিনের মধ্যে পাকছে। ফলে এই যে উনি কীরকম সময় দিতে পারছেন সেই রকম অনুযায়ী কিন্তু উনি জাত ঠিক করবেন। আর একটা হচ্ছে এই রোগ পোকা সহনশীল জাত জন্য সেটাও ওনারা চয়েস করবেন। আরেকটা হচ্ছে যে টেস্টের উপরে, যেমন সোনালী মুগ যদি চাষ করে, সেখানে হয়তো একটু ফলন কম, কিন্তু সেখানে কিন্তু আপনি আপনার যেটা ডিমান্ড, লোকাল বাজারের যে ডিমান্ডটা সেটা ফুলফিল হচ্ছে। আরেকটা হচ্ছে যে ফলন ক্ষমতা অনুযায়ী কিছুটা জায়গা যাচ্ছে দানাটা বড় এবং তার ফলন ক্ষমতাও বেশি। এখন যে নতুন যে জাতগুলো হচ্ছে সে দানার সাইজটা অনেকটা বড় এবং তার ফলন ক্ষমতা অনেকটা বেশি, ফলে জাত গেল। সেকেন্ড হচ্ছে আমাকে যে বীজ শোধন করতে হবে। থার্ড হচ্ছে আমাকে যে রাইজোবিয়াম কালচারটা অবশ্যই ব্যবহার করতে হবে। চতুর্থ হচ্ছে যে আমাকে লাইনে বুনতে হবে। লাইনে যদি আমি বুনি তাহলে কিন্তু আমার রোগ পোকার আক্রমণটা কম হবে এবং আমার বীজটাও কম লাগবে এবং আমার যে পরবর্তীতে পরিচর্যা সেটাও আমি ভালোভাবে করতে পারবো। আচ্ছা, আপনি বলেছেন অনুখাদ্যের কথা, জিঙ্ক, বোরন বা মলিবডেনাম এগুলো স্প্রে করার কথা। এগুলো স্প্রে করলে কি যে কলাইয়ের মধ্যে যে দানাটা পুষ্ট হবে বা দানাটা একটু বড় হবে, সেটা করে সুবিধাটা? এটা হচ্ছে বোরনের খুব বড় ভূমিকা আছে দানের পুষ্ট হওয়ার জন্য।
এটা হচ্ছে বোরনটা, সেই জন্য আমরা সবসময় স্প্রে করতে বলি। এবং জিঙ্ক এবং মলিবডেনাম এটারও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং যে ফুলের যে এগুলো যদি করা যায় তাহলে সুষ্ঠুভাবে চাষি বন্ধুরা অনেকটাই এগোতে পারবেন এবং ফলনটাও কিন্তু অনেকটাও বাড়বে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন তো আমাদের দুজন বিশেষজ্ঞ, মানে দুজন ব্যক্তিত্ব আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন এবং কি সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা কিভাবে এই ভাদু কলাই বা মুগ কলাই চাষ করবেন। যদি বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনারা যদি মুগ কলাই বা ভাদু কলাই চাষ করেন তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফল পেতে পারেন। আর নিকটবর্তী যে সমস্ত ব্লক অফিস রয়েছে সেখানে গিয়েও আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের আলোচনা এখানেই শেষ করি, একেবারেই সময় নেই। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।